হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক তাপস স্ক্রিপ্ট বাংলা চ্যানেলে। আজকে আমরা প্রোগ্রামিং কনসেপ্টসের একটা ভেরি বেসিক টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ভ্যালু। কিন্তু ১ মিনিট, দুনিয়াতে এত কিছু থাকতে আমরা প্রোগ্রামিং এর বেসিক ভ্যালুকে নিয়ে কেন আলোচনা করব? আমি যখন আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা ছেড়েছিলাম এই চ্যানেলে, তখন তার কমেন্টে অনেকগুলো কমেন্ট এসেছিল যে, "দাদা রিঅ্যাক্ট নিয়ে শুরু করেন, দাদা জাভাস্ক্রিপ্ট নিয়ে শুরু করেন কিংবা নেক্সট.জেএস নিয়ে শুরু করেন।" কিন্তু এত কিছু থাকতে আমি শেষে ভ্যালু নিয়ে কেন শুরু করছি? আচ্ছা, এইটার একটা কারণ যে আমাদের এই চ্যানেলের ৩ টে পিলার, সেটা আমরা কথা বলেছি। একটা হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্টস, ফান্ডামেন্টাল কনসেপ্টস, 2nd প্রজেক্ট বিল্ডিং, 3rd হচ্ছে কমিউনিকেশন। তো এই ৩ টে জিনিস থেকে আমরা হাঁটবো না। এবার এই ৩ টে জিনিসে যাদের আগ্রহ এবং যারা ভালোভাবে শিখে এগিয়ে যেতে চায়, তাদের জন্য কিন্তু অসংখ্য ভালো কনটেন্ট অপেক্ষা করে আসছে আগামী দিনে। তো সেইজন্য বলব, একটু ধৈর্য ধরুন। সেটা React হোক, Next.js হোক, Node.js হোক, Astro হোক বা যেকোনো জায়গা থেকে হোক, সব জায়গাতে যাওয়ার আগে কিছু যে বেসিক কনসেপ্টস, সেই বেসিক কনসেপ্টস গুলো আগে ক্লিয়ার করা দরকার। সেই জন্যেই আজকের আলোচনাটা আমাদের ভ্যালু নিয়ে। আমরা শিখব ভ্যালু জিনিসটা কি এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে আমরা সবসময় বলি এইটার ভ্যালু এটা, ওইটার ভ্যালু এইটা, এটার মানে কি? এবং তারপরে ডেফিনিটলি যেহেতু আমরা ওয়েব প্রোগ্রামিং নিয়ে কথা বলছি এবং ওয়েব প্রোগ্রামিং এর উপর বেস করেই আমাদের সমস্ত ভিডিও এবং সমস্ত আলোচনা থাকবে ভবিষ্যতেও, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট তো আসবেই। সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের মধ্যেও আমরা একটু ভ্যালু এবং রেফারেন্সেস, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব। এইটা যে প্রোগ্রামিং এর যে একটা বেসিক জায়গা, সেই জায়গাটাকে আমরা তৈরি করার চেষ্টা করব। তাতে কি হবে? যখন ভবিষ্যতে আমরা অন্যান্য অনেক বেসিক জিনিস নিয়ে, যেমন কোনো একটা ডেটা স্ট্রাকচার, যেমন ধরুন ম্যাপ কিংবা হয়তো সেট কিংবা হয়তো অবজেক্ট কিংবা হয়তো অ্যারে, যেকোনো একটা জিনিসকে নিয়ে যখন তুলে আলোচনা করব, তখন এই যে জিনিসটা আজকে আমরা আলোচনা করছি, সেইটা দেখবেন আপনাদের কাজে লাগবে। এবং তখন যখন আমরা তারপরে প্রোগ্রামিং করা শুরু করব, প্রজেক্ট করা শুরু করব, তখন প্রজেক্ট করার সময় আপনাদের যে লজিকগুলো, সেই লজিকগুলো বুঝতে সুবিধা হবে। সেই জন্য কিন্তু সবসময় ফান্ডামেন্টাল দিয়ে শুরু করা উচিত। তো চলুন আমরা শুরু করি আর দেরি না করে, আর বেশি লেকচার না দিয়ে, ভ্যালু এই জিনিসটা নিয়ে। ভ্যালুর সবথেকে যে সহজ সরল ডেফিনিশনটা, সেটা হচ্ছে ভ্যালু মানে ইনফরমেশন বা ডেটা। যখনই কেউ বলে যে এটার ভ্যালু এইটা, তার মানে সে কিছু ইনফরমেশন পাস করার চেষ্টা করছে কিংবা কোনো ডেটা পাস করার চেষ্টা করছে বা কোনো ডেটা সম্পর্কে আমাদের তথ্য দেওয়ার চেষ্টা করছে। তথ্যর ইংরেজিও ইনফরমেশন। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি এটা দ্য সেম থিং। এবার আমরা তো ডেটা স্ট্রাকচার নিয়ে অনেক বেশি মাতামাতি করি, কারণ ওটা এমন একটা সাবজেক্ট, আমরা ভাবি যে ওটা না জানলে জীবন বৃথা। অ্যাকচুয়ালি জীবন বৃথা। যদি প্রোগ্রামিং করতে চান এবং ডেটা স্ট্রাকচার খুব ভালোভাবে না জানেন, তাহলে কিন্তু প্রোগ্রামিংয়ে একটা জায়গায় গিয়ে আপনি আটকেই থাকবেন। ঠিক আছে? এবার ডেটা স্ট্রাকচারের বিভিন্ন রকম মিনিং আছে। লোকে ডেটা স্ট্রাকচারের মিনিং বলতে হয়তো শুধুমাত্র লিঙ্ক লিস্ট, গ্রাফ, ট্রি, বাইনারি ট্রি এগুলো বোঝে। আবার কেউ তার থেকে একটু গভীরে গিয়ে বোঝে যে আমাকে যদি একটা প্রোগ্রাম লিখতে হয় এবং সেই প্রোগ্রামটা যদি রান করতে হয় এবং কারোর সামনে সেটাকে নিয়ে আসতে হয়, তাহলে সেই প্রোগ্রামের মধ্যে যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটাকে আমি কিভাবে কোন ধারায় ফেলবো এবং কোন স্ট্রাকচারে ফেললে ইনফরমেশনটা সবথেকে ভালোভাবে প্রজেক্টেড হবে এবং আমার অ্যাপ্লিকেশন সবথেকে ভালোভাবে রান করবে, প্লাস এফিশিয়েন্ট হবে, ওর মধ্যে পারফরম্যান্স প্রবলেম থাকবে না এবং ভবিষ্যতে ওই অ্যাপ্লিকেশনটাকে খুব ভালোভাবে মেইনটেইন করা যাবে। আমার কাছে ডেটা স্ট্রাকচার সেইটা। এবার সেইটা করার জন্য আপনি ম্যাপ ইউজ করেন, ট্রি ইউজ করেন, অবজেক্ট ইউজ করেন, অ্যারে ইউজ করেন, সেট ইউজ করেন, কোথা থেকে কী ইউজ করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইউজ কেস এবং আপনার সিচুয়েশনের উপরে। আমরা যখন এইটাকে ডেটা স্ট্রাকচার বলছি, যে আপনার কাছে যখন ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটাকে কোন ধারায় ফেলে আপনার অ্যাপ্লিকেশনটাকে এতগুলো গুণ দিয়ে সাজাতে হবে, যাতে অ্যাপ্লিকেশনটা খুব ভালো করে চলে এবং ভবিষ্যতে কেউ অ্যাপ্লিকেশনটাকে মেইনটেইন করতে চাইলে সে ভালোভাবে মেইনটেইন করতে পারে। তাহলে ডেটা স্ট্রাকচারে যাওয়ার আগে যে জিনিসটা আমাদের ভালোভাবে শিখতে হবে, সেটা হচ্ছে ডেটা। ডেটা মানে ভ্যালু। তো সেই জন্যই আজকের ফোকাস ভ্যালুর উপরে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের ভ্যালুকে কোনো জায়গাতে সেভ করতে হয় বা স্টোর করতে হয়। কারণ কোনো ভ্যালুকে যদি আমি স্টোর না করি, ওই ভ্যালুটাকে আমি আবার কাজে লাগাতে পারবো না। যেমন ধরুন, আমার স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে, নাম্বার 10 মানে 10। এই নাম্বার 10টা যদি আমি শুধুমাত্র অ্যাজ এ ভ্যালু, অ্যাজ এ ইনফরমেশন আমার প্রোগ্রামে রাখি, হয়তো প্রোগ্রামটা কাজ করবে সেই মুহূর্তে। কিন্তু এই ভ্যালুটাকে যদি আমি বিভিন্ন জায়গাতে ইউজ করতে চাই বা এই ইনফরমেশনটাকে আমার প্রোগ্রামের বিভিন্ন জায়গাতে পাস করতে চাই, তাহলে এই ইনফরমেশনটাকে বারবার বিভিন্ন জায়গাতে রিপিট না করে আমরা কি করব, কোনো জায়গাতে স্টোর করার চেষ্টা করব। এবং যখনই জিনিসটাকে কোনো জায়গাতে স্টোর করব, তখন স্টোর করার সময় সেটাকে একটা নাম দিয়ে স্টোর করব। তাতে কি হবে, যে এই ভ্যালুটাকে যেখানে আমি ইউজ করতে চাইবো, সেখানে শুধুমাত্র ওই যে স্টোরেজ, তার যে নামটা, সেই নামটা ইউজ করলেই আমি সেই ভ্যালুটাকে টান দিয়ে নিয়ে আসতে পারবো। ঠিক এইরকম ধরে নিন, এই যে ভ্যালু 10, এইটা একটা বক্সের মধ্যে রয়েছে, একটা স্টোরেজের মধ্যে রয়েছে। এবার এই যে স্টোরেজ বা বক্স, তার আমি নাম দিয়েছি কাউন্ট।
আমি যেকোনো নাম দিতে পারি। আমি দিতে পারি আইটেম, কাউন্ট, তাপস, তাপসের কতগুলো জামা আছে, সবকিছু। মানে যে এরকম আমার ইচ্ছামতো আমি একটা নাম দিতে পারি। এবার যে নামটা আমি দিয়েছি এখানে, সেই নামটা এই পার্টিকুলার ভ্যালুর জন্য বা এই পার্টিকুলার বক্সের জন্য একটা লেবেল হিসেবে ভাবতে পারেন। আপনারা যখন কোনো পার্সেল পান কোনো জায়গা থেকে, পার্সেলের ওপরে কিন্তু আপনার নাম লেখা থাকে বা এটাও লেখা থাকে যে পার্সেলের মধ্যে কী আছে, বক্সটার মধ্যে কী আছে। ঠিক সেই রকমই যখন আমরা প্রোগ্রামিংয়ে ভ্যালু নিয়ে কথা বলি বা ভ্যালু নিয়ে কাজ করি, সেই ভ্যালুটা যেই জিনিসটার মধ্যে স্টোর করি সেটার একটা স্পেসিফিক নাম দিই। আর এই যে জিনিসটা এটাকে আমরা বলি ভেরিয়েবল। প্রোগ্রামিংয়ের আরেকটি কনসেপ্ট। যখনই আমরা ভ্যালু নিয়ে আলোচনা করব তার সাথে কিন্তু ভেরিয়েবল আসবেই আসবে। তো ভ্যালু আর ভেরিয়েবল দুটো জিনিস আমরা জানলাম। এবারে স্বাভাবিকভাবেই একটা প্রোগ্রামিং তো একটা ভ্যালু নিয়ে কাজ হবে না, মাল্টিপল ভ্যালুস থাকবে, তাই না? যেমন আপনার কাছে একটা কাউন্ট থাকলো, আমি কাউন্টের ভ্যালু বলছি 10, ঠিক সেরকমই হয়তো আপনার কাছে এরকম একটা ভ্যালু থাকলো যে অ্যাড্রেস, এবং অ্যাড্রেসের ভ্যালু হয়তো হলো ব্যাঙ্গালোর, যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি সেজন্য বলছি অ্যাড্রেসের ভ্যালু হলো ব্যাঙ্গালোর। বা আপনার কাছে থাকলো স্যালারি, স্যালারির ভ্যালু হলো 60,000 টাকা। তো এরকম বিভিন্ন বিভিন্ন যে ভ্যালু আপনার কাছে আছে বা ইনফরমেশন আপনার কাছে আছে, সেই প্রত্যেকটি ইনফরমেশনের জন্য আপনার কাছে স্টোর থাকলো। এবার এই যে মাল্টিপল ভ্যালু আপনার কাছে আছে একটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, এই মাল্টিপল ভ্যালু দিয়ে কিন্তু আপনি আবার নতুন ভ্যালু বানাতে পারেন। এইখানে কিন্তু প্রোগ্রামিং ভীষণভাবে ইন্টারেস্টিং। তার মানে ধরুন আমার কাছে দুটো ভ্যালু আছে এখন, একটা 10 আর একটা 20। এই দুটো ভ্যালু দিয়ে আমি কিন্তু আবার একটা নতুন ভ্যালু বানাতে পারি। আমি দুটো ভ্যালুকে যদি যোগ করে দিই তাহলে ভ্যালু হয়ে যাবে কত? 30। আমি যদি 20 থেকে 10কে বিয়োগ করে দিই তাহলে ভ্যালু হয়ে যাবে 10। আমি যদি 10 এর সাথে 20কে গুণ করে দিই তাহলে ভ্যালু হয়ে যাবে 200। আমি 20কে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে ভ্যালু হয়ে যাবে 2। তাই তো? তার মানে আমি দুটো ভ্যালু নিয়ে তার উপরে কিছু একটা করে আবার একটা নতুন ভ্যালু বানাতে পারি। ওই যে কিছু একটা করে নতুন ভ্যালু বানাচ্ছি, এই যে জিনিসটা করছি, তার মানে যদি আমি এইভাবে লিখি যে 10 প্লাস 20 ইকুয়ালস টু 30, এই কমপ্লিট জিনিসটা এটাকে বলা হয় এক্সপ্রেশন, প্রোগ্রামিং এক্সপ্রেশন। তাহলে আপনারা শিখলেন ভ্যালু, ভেরিয়েবল এবং এক্সপ্রেশন। কারণ প্রোগ্রামিং যখন আমরা করছি, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা বলি আচ্ছা আমরা এক্সপ্রেশন তৈরি করছি। প্রোগ্রামিং এক্সপ্রেশন কি? ওকে, আরেকটা খুব কমপ্লেক্স জিনিস সবসময় আমরা নিয়ে আলোচনা করি, রেগুলার এক্সপ্রেশন। তাই না? আমরা আসবো কোনো না কোনো ভিডিওতে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কথা বলবো এবং তার ডিপেও ঢুকবো। ওটাও এক ধরনের এক্সপ্রেশন, এটাও এক ধরনের এক্সপ্রেশন। এটা খুব একটা সিম্পল অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তার মানে অ্যারিথমেটিক এক্সপ্রেশন মানে আমাদের ম্যাথমেটিক্সের একটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যারিথমেটিক, যেমন জিওমেট্রি আছে সেরকম অ্যারিথমেটিক আছে। তো সেই অ্যারিথমেটিকের এক্সপ্রেশন হচ্ছে এটা, এই জন্য যে আমার কাছে নাম্বার আছে 10 আর একটা নাম্বার আছে 20, সেটাকে যোগ করে আমি একটা নতুন নাম্বার তৈরি করছি। সেই জন্য এটাকে এক্সপ্রেশন বলা হচ্ছে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আরেকটা জিনিস আমি ইন্ট্রোডিউস করেছি। এই যে জিনিসটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অপারেটর। তাই তো? তাহলে আপনারা এবার ভ্যালু জানলেন, ভেরিয়েবল জানলেন, এক্সপ্রেশন জানলেন, অপারেটর জানলেন। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটরস থাকে। কারণ অপারেটর না থাকলে আমরা ভ্যালু থেকে নতুন ভ্যালু বানাতে পারবো না। যদি আমরা ভ্যালু থেকে নতুন ভ্যালু বানাতে না পারি, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামিংটাই বৃথা। কারণ প্রোগ্রামিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে যে অনেকগুলো প্রবলেম নিয়ে তার একটা সলিউশন তৈরি করা। প্রবলেম যখন আপনার কাছে আসে, তখন সেটা ভ্যালু হিসাবেই আসে, ইনফরমেশন হিসাবেই আসে। আর সেটাকে নিয়ে যখন আপনি সলিউশন বানান, তখন কিন্তু আপনি এক্সপ্রেশন দিয়ে সেটাকে অপারেটর দিয়ে ভালো করে মুড়ে ভেজে ভুজে যে ফাইনাল যে আউটকামটা হয় সেটাই হচ্ছে আপনার ফাইনাল ভ্যালু, ফাইনাল ইনফরমেশন। তাই তো? তো ইনপুট থেকে আউটপুটে আসতে গেলে আপনার এক্সপ্রেশন লাগবে, অপারেটর লাগবে। তো ৩-৪টা টার্ম আমরা শিখলাম। প্রত্যেকটা টার্ম প্রোগ্রামিংয়ের খুবই বেসিক্স। আপনি হয়তো অলরেডি জানেন, কিন্তু আমি আপনাকে আরেকবার জানাচ্ছি। তার কারণ আমি এটাই বোঝাতে চাই যে এই সমস্ত জিনিসগুলো কানেক্টেড। এগুলো ডিসকানেক্টেড হিসাবে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বোঝার চেষ্টা করবে, তারা প্রোগ্রামিং শিখতে অনেক, অনেক, অনেক দশক লাগিয়ে দেবে। যারা এগুলোকে কানেক্টেড হিসেবে শিখবে, তারা প্রোগ্রামিং শিখবে মজা নিয়ে। তাদের মধ্যে কিউরিওসিটিটা একটা অন্য লেভেলে থাকবে। সেটাই আমরা এখন করতে চলেছি। প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব অপারেটর সেট থাকে। যেমন প্লাস আমরা দেখেছি এটা অ্যারিথমেটিক অপারেটর। ঠিক সেই রকমই কিন্তু মাইনাস, প্লাস গুণ, ভাগ এই সমস্ত অ্যারিথমেটিক অপারেটর আছে। আবার লজিক্যাল অপারেটর এরকম আছে যে অ্যান্ড আছে, অর আছে, এই ধরনের লজিক্যাল অপারেটর আছে। যেমন কম্পারেটর অপারেটর আছে যে গ্রেটার দ্যান, লেস দ্যান এই ধরনের ইকুয়ালস এই ধরনের কম্পারেটর অপারেটর আছে। তো বিভিন্ন ধরনের অপারেটর আছে। অপারেটর নিয়ে আমরা সেপারেট ভিডিও বানাবো। আপাতত অপারেটর নিয়ে খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে ভ্যালু নিয়ে আলোচনা করছি। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে, আমি এইমাত্র বললাম যে 10 আর 20 যোগ করলে হচ্ছে 30। 10 আর 20 যোগ করলে 200 কেন হচ্ছে না? তার কারণ ম্যাথমেটিক্স আমাদের শেখানো হয়েছে যে প্লাস অপারেটর যখন নাম্বারের উপরে প্রয়োগ করা হয়, তখন কিন্তু সেটা যোগ হয়ে তার ফাইনাল আউটকামটা হয়। সেটা এখানে হচ্ছে যে 10 প্লাস 20 করে আমরা করছি 30। কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। এই যে অপারেটর যে অপারেশন করবে, অপারেটরের কাজ কি? অপারেশন করা। এই অপারেটরটা কি অপারেশন করছে এখানে? একটা যোগ অপারেশন করছে, সামেশন।
অপারেশন করছে। কিসের ওপর অপারেশন করছে? দুটো নাম্বারের ওপর অপারেশন করছে। আচ্ছা, কে বলল আপনাকে এই দুটো নাম্বার? এর কারণ আপনি ১০ আর ২০ কে ছোটবেলা থেকে নাম্বার হিসেবে জেনে এসেছেন। এইজন্য আপনি জানেন এটা নাম্বার। আচ্ছা, কম্পিউটার কি করে জানবে এটা একটা নাম্বার? আপনাকে কম্পিউটারকে বলতে হবে, তাই না? যে এটা একটা নাম্বার। তো যতক্ষণ আপনি কম্পিউটারকে না বলবেন যে এটা একটা নাম্বার, কম্পিউটার কিন্তু একটু কনফিউশন থাকবে যে এইটা কি? তাহলে আপনি কম্পিউটারকে কিভাবে বলবেন এটা একটা নাম্বার? সেই ক্ষেত্রে আরো একটা কনসেপ্ট যেটা এখন ইন্ট্রোডিউস করব সেটার নাম হচ্ছে ডেটা টাইপ। প্রোগ্রামিংয়ে ডেটা টাইপ এমন একটা জিনিস যে নির্ণয় করে যে কি ধরনের অপারেশন আপনি করতে পারেন, আপনি অ্যালাউড করতে। প্লাস যে ভ্যালু নিয়ে আপনি কাজ করছেন সেই ভ্যালুগুলোর অ্যাকচুয়াল টাইপ কি এবং সেটাকে স্পেসিফিক্যালি এই জন্য বলা যে আপনার যে আন্ডারলাইন কম্পাইলার আছে বা ইন্টারপ্রেটার আছে যেগুলো আপনার কোডকে লাইন বাই লাইন পড়ছে, বোঝার চেষ্টা করছে। আমরা যখন কথা বলি না, আমরা ধরুন বাংলায় যখন কথা বলছি, বাংলা তো ব্যাকরণ আছে, ইংরেজির গ্রামার আছে। তো বাংলার ব্যাকরণ, ইংরেজি গ্রামারের মতো প্রোগ্রামিংয়েরও ল্যাঙ্গুয়েজ আছে এবং তার নিজস্ব গ্রামার আছে। তার গ্রামারটা কিভাবে বোঝা যায়? গ্রামারটা বোঝা যায় হচ্ছে তার সিনট্যাক্স দিয়ে। সিনট্যাক্স মানে আমাদের কাছে কম্পাইলার আছে বা ইন্টারপ্রেটার আছে প্রোগ্রামিংয়ে। সেই কম্পাইলার বা প্রোগ্রামিংয়ের যে ইন্টারপ্রেটার আছে তার মধ্যে লেখা আছে যে ভাই যদি প্লাস থাকে, প্লাসের বাঁদিকে যদি একটা নাম্বার থাকে, ডান দিকে যদি একটা নাম্বার থাকে, তার যে আউটপুট হবে তার আউটপুট কিন্তু একটা নাম্বারই হবে। এরকম ধরুন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে গ্রামার, সেই গ্রামারে লেখা আছে। এইবার এইখান থেকে যদি আপনি অন্য কিছু করতে চান, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামার বুঝতে না পারে, তখন কিন্তু সে একটা এরর থ্রো করে। যে এররটাকে আমরা বলি কম্পাইলেশন এরর। তো সেই রকমই যদি আমাদের এরকম কম্পাইলেশন এরর পেতে না হয়, যদি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামার মেপে আমাদের প্রোগ্রাম করতে হয়, সেই জন্য যে সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা কাজ করছি প্রোগ্রামিংয়ে, সেই ইনফরমেশনগুলোর টাইপকে আমাদের যথার্থভাবে ডিক্লেয়ার করতে হবে। যেই টাইপটার হিসাব করে আমি আমার ইনফরমেশনের ইনপুট এবং আউটপুটকে পেতে চাই। আমি যদি ১০ প্লাস ২০ ইকুয়ালস টু 30 পেতে চাই, তাহলে ১০ এবং ২০ কে ডেফিনিটলি নাম্বার হতে হবে। বেশ, তাহলে স্ক্রিনে এইবার যে এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে এইখানে, এর আউটপুট কি হবে? ৩০ হবে? না, না, আপনারা জানেন, আপনারা স্মার্ট। এটা আউটপুট ৩০ হবে না। এটার আউটপুট অন্য কিছু হবে। তার কারণ আপনি এবার নিজেকে কম্পাইলার ভাবুন। আমিও নিজেকে এখন কম্পাইলার ভাবছি যে আমরা একটা কম্পিউটারে কম্পাইলার, প্রোগ্রামিংয়ের একটা কম্পাইলার। তো আমি যখন লাইন বাই লাইন কোড দেখছি, এইখানে এসে কিন্তু আমি দেখছি আচ্ছা এখানে একটা জিনিস আছে যার দুপাশে ডাবল কোট আছে। আমার যে গ্রামার, কম্পাইলারের যে গ্রামার বা ব্যাকরণ, সেখানে বলা আছে যে কোনো জিনিসের দুপাশে যদি এরকম ডাবল কোট থাকে, তার মানে সেটাকে স্ট্রিং হিসাবে ট্রিট করা হোক। ঠিক আছে? এবার এটাকে যদি স্ট্রিং হিসাবে ট্রিট করা হয়, আবার আমার গ্রামারে লেখা আছে যে স্ট্রিং এর পাশে যদি একটা প্লাস সাইন থাকে, তাহলে কিন্তু আর সেই নাম্বারের মতো যোগ হবে না। অ্যারিথমেটিক অপারেশন আর হবে না। এইবার যে অপারেশনটা হবে সেটা হবে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন মানে দুটো জিনিসকে জোড়া লাগানো। তার মানে আমার কাছে যে স্ট্রিং আছে ১০ আর এই যে স্ট্রিং আছে ২০, এটাকে কিন্তু ১০-২০ হিসাবে আর চিন্তা করলে হবে না। এটাকে চিন্তা করতে হবে এটা একটা টেক্সট যেটা লেখা আছে ১ আর ০। আর একটা টেক্সট যেটা লেখা আছে ২ আর ০। এখানে তাপস হতে পারত, এখানে স্ক্রিপ্ট হতে পারত, তারপর স্ক্রিপ্ট হয়ে যেত জোড়া লেগে। কিন্তু এখানে যদি ১০ আর ২০ একটা রিপ্রেজেন্টেশন আছে, স্ট্রিং রিপ্রেজেন্টেশন, সেই জন্য এই ভ্যালুটা কিরকম হবে? ভ্যালুটা হবে 1020, কারণ হচ্ছে ১০ আর ২০ জোড়া লেগে গেছে। এখানে কিন্তু আবার ডবল কোট মিস করলে চলবে না। তার কারণ দুটো স্ট্রিং যখন জোড়া লেগে তার আউটপুট বানায়, তখন কিন্তু আউটপুটটাও একটা স্ট্রিং হয়। ঠিক আছে? তো এইখানেই আমাদের বুঝতে হবে ভ্যালুর মজা। আমরা ভ্যালু ইনপুট নিয়ে ভ্যালুকে আউটপুট বানাচ্ছি, ভ্যালুর এক্সপ্রেশন থেকে ভ্যালুর আউটপুট বানাচ্ছি। কিন্তু এটা আরও ডিপেন্ড করছে যে প্রত্যেকটা ভ্যালুর ডেটা টাইপ কী। তো সেই জন্য যখনই আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখবেন বা পড়বেন বা কাজ করতে চাইবেন, আপনাদের কিন্তু জানতে হবে যে ওই পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ কী এবং তার ডেটা টাইপ কীভাবে হ্যান্ডেল হয়। খুব বেসিক জিনিস, কিন্তু এই বেসিক জিনিসেই অনেকে আটকে থাকে এবং এই বেসিক জিনিসেই অনেকগুলো ভুল হয়। এবারে আমরা আমাদের সবার প্রিয় জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু কথা বলি। জাভাস্ক্রিপ্টে যে কটা ডেটা টাইপস আছে সেগুলো এখানে লিস্ট করা আছে। কী, কী ডেটা টাইপ আছে জাভাস্ক্রিপ্টে? আছে স্ট্রিং, নাম্বার, বিগিন্ড, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল আর অবজেক্ট। একবার কুইকলি গ্লান্স থ্রু করি আমরা যে এই প্রত্যেকটা ডেটা টাইপের কাজ কী হয়। স্ট্রিং, আমরা জানি স্ট্রিং কি? টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। তার মধ্যে কি থাকে? আপনার টেক্সটও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, কিন্তু ওভারঅল যে রিপ্রেজেন্টেশনটা সেটা কিন্তু সবসময় টেক্সট হিসেবেই মানা হবে। যেমন স্ট্রিংয়ের একটা এক্সাম্পল আমরা আগে নিয়েছিলাম যে একটা 10 অ্যাকচুয়ালি দেখতে নাম্বার, কিন্তু ডাবল কোটের মধ্যে যেহেতু আছে সেই জন্য হচ্ছে ওটাকে টেক্সট হিসেবেই আপনাদের মানতে হবে। এটা হচ্ছে স্ট্রিং। নাম্বার, নাম্বার স্ট্রেট ফরওয়ার্ড। বিগ ইন্ট বড় নাম্বারের জন্য। বুলিয়ান যেটা ট্রু কিংবা ফলস, এই দুটো জিনিসকে ডিনোট করবে, সেটা হচ্ছে বুলিয়ান নাম্বার, আপনারা জানেন। আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে হচ্ছে যেটা প্রোগ্রাম, মানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বাই ডিফল্ট যখন আপনি কোনো
ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবেন, যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছেন, সেটা যদি আপনি কোনো এক্সপ্লিসিটলি কোনো ভ্যালু অ্যাসাইন না করেন, যদি ওটার মধ্যে কোনো ভ্যালু না দেন, যেমন আমরা কাউন্ট 10 দেখেছিলাম একটু আগে, যদি আপনার ভেরিয়েবল কাউন্ট আপনি তৈরি করেছেন কিন্তু তার মধ্যে 10 ভ্যালুটাকে অ্যাসাইন করেননি, সেক্ষেত্রে প্রোগ্রামিং বাই ডিফল্ট একটা জিনিস অ্যাসাইন করে দেবে, এইটাই বোঝার জন্য যে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে কিন্তু তার ভ্যালু কিন্তু এখনও অ্যাসাইন হয়নি। এই জিনিসটাকে বোঝানোর জন্য একটা ডেটা টাইপ ইউজ হয়, সেটার নাম হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, আনডিফাইন্ড কিন্তু ভ্যালু নয়। ওকে, এই জন্য আপনি কিন্তু প্রোগ্রামিংয়ে কখনোই এবিসি ইকুয়ালস টু আনডিফাইন্ড, নেম ইকুয়ালস টু আনডিফাইন্ড এই জিনিসটা আপনার করার দরকার নেই। তার কারণ যদি আপনাকে কোনো জিনিসে আনডিফাইন্ড টাইপই রাখতে হয়, তাহলে শুধুমাত্র সেই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলেই চলবে। যেমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনাকে লেট নেম, কনস্ট নেম, var নেম এই জিনিসগুলো লিখলেই চলবে। তাহলেই কি হবে যে আপনি কোনো ভ্যালুকে এক্সপ্লিসিটলি এখানে অ্যাসাইন করছেন না, ওটা আনডিফাইন্ড প্রোগ্রামিংয়েই আপনাকে অ্যাসাইন করে দেবে। নাল, এটাও কিন্তু অ্যাবসেন্স অফ ভ্যালু। আনডিফাইনের ক্ষেত্রেও ভ্যালু নেই, নালের ক্ষেত্রেও ভ্যালু নেই। কিন্তু নালের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি ইচ্ছা করে মানে এক্সপ্লিসিটলি কোনো একটা ভেরিয়েবলে যখন নাল অ্যাসাইন করেন, তার মানে আপনি ইচ্ছা করে বলছেন যে এই পার্টিকুলার ভেরিয়েবলটা আর আনডিফাইন নেই, মানে ডিফাইন করা আছে কিন্তু ডিফাইন করা আছে একটা শূন্য ভ্যালু দিয়ে, মানে যেটার কোনো মাত্রা নেই। নাল একটা ভ্যালু, সেটা দিয়ে এটাকে আমরা অ্যাসাইন করেছি, এইটা হচ্ছে ডিফারেন্স। আনডিফাইনের ক্ষেত্রে আপনি কিছু এক্সপ্লিসিটলি ইচ্ছা করে অ্যাসাইন করেননি, প্রোগ্রামিং অ্যাসাইন করে দিয়েছে। নালের ক্ষেত্রে আপনি ইচ্ছা করে নাল ভ্যালুটাকে অ্যাসাইন করেছেন। ঠিক আছে, এই জন্য আপনি প্রোগ্রামিংয়ে দেখবেন কাউন্ট ইকুয়ালস টু নাল, নেম ইকুয়ালস টু নাল, এবিসি ইকুয়ালস টু নাল, এই কোডটা অনেকবার দেখতে পারবেন, কিন্তু যেখানে আপনি এবিসি ইকুয়ালস টু আনডিফাইন দেখবেন একবার প্রশ্ন করবেন, কারণ ওই কোডটার কিন্তু কোনো দরকার নেই। এবিসি ইকুয়ালস টু আনডিফাইন করার কোনো দরকার নেই, কারণ প্রোগ্রামিং এটাকে করে দেবে। সিম্বল আর একটা ডেটা টাইপ যেখান দিয়ে আপনি ইউনিক ভ্যালু এবং ইউনিকনেস প্রোগ্রামিংয়ে রাখার জন্য তৈরি করেন। আর সর্বশেষে যেটা আছে অবজেক্ট, এটা আরেকটি ডেটা টাইপ যেটা দিয়ে আমরা একটু বড় মাপের ডেটা স্ট্রাকচার বা বড় মাপের ডেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। কি এবং ভ্যালু এই পেয়ারটা দিয়ে আমরা আসবো একটু পরে। এবার এই যে ডেটা টাইপসগুলো আছে, এতগুলো ডেটা টাইপসগুলো আছে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই ডেটা টাইপসগুলো দুটি ভাগে ক্লাসিফাই করা আছে, মানে দুটো ভাগে ভাগ করা আছে। কিভাবে ভাগ করা আছে? এটা ভাগ করা আছে এইভাবে: স্ট্রিং, নাম্বার, বিগিন্ড, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল। এই কটা ডেটা টাইপকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ, আর অবজেক্টকে বলা হয় নন প্রিমিটিভ ডেটা টাইপ। এটা কোনো রকেট সায়েন্স না, একটা সিম্পল জিনিস। প্রিমিটিভ ডেটা টাইপ মানে হচ্ছে, প্রিমিটিভ কথার মানে হচ্ছে বেসিক, মানে আমরা যেটা বলি না যে আমাদের এই জীবনের সব থেকে বেসিক জিনিসপত্র কী দরকার, আমাদের জীবনে তিনটে বেসিক জিনিস, একটা হচ্ছে খাবার, আর একটা থাকার জায়গা, আর আমার ক্ষেত্রে রাতের ঘুম। ঠিক আছে, তো এই যে বেসিক আমার যে জিনিসটা, তিনটে জিনিস দরকার, সেরকম প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভ্যালুকে হ্যান্ডেল করার জন্য বেসিক যে জিনিসগুলো দরকার ডেটা টাইপ, সেগুলো হচ্ছে প্রথম এই কটা। অবজেক্ট হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। নন প্রিমিটিভ ডেটা টাইপ মানে হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ, যেটা তৈরি হয়েছে এই সমস্ত বেসিক ডেটা টাইপ দিয়ে। তার মানে নন প্রিমিটিভ ডেটা টাইপ তৈরি হয়েছে প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে দিয়ে, তাদের সাথে রেখে। একটা এক্সাম্পল নিই, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যেমন ধরুন আমার কাছে একটা স্ট্রিং আছে যেটার নাম হচ্ছে কাউন্ট। স্ট্রিং তো এটা, কারণ ডাবল কোট আছে। আবার আমার কাছে একটা নাম্বার আছে যেটা ভ্যালু হচ্ছে 10, স্ট্রিং, এটা হচ্ছে 10 নাম্বার। তাহলে এটা প্রিমিটিভ ডেটা টাইপ, এটাও প্রিমিটিভ ডেটা টাইপ। এবার অবজেক্ট হলো একটা কি আর ভ্যালু পেয়ার। কি মানে একটা ইউনিক জিনিস যেটা দিয়ে আপনি আপনার যে কোনো ভ্যালুকে আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে ধরুন আমি একটা যদি অবজেক্ট বানাই, তাহলে আমাকে এরকম কার্লি ব্রেসেস দিতে হয় এবং তার মধ্যে একটা কি দিতে হয়, কোলন দিয়ে ভ্যালু দিতে হয়। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের স্ট্রাকচার। তা আমি যখন এই যে জাভাস্ক্রিপ্টের অবজেক্টটা বানাচ্ছি, এখানে আমি কি ইউজ করেছি? আমি একটা কি ইউজ করেছি যেটা নাম দিয়েছি কাউন্ট, সেটা স্ট্রিং টাইপ, এবং একটা ভ্যালু ইউজ করেছি যেটা দিয়েছি 10, সেটা নাম্বার টাইপ। তার মানে আমি আমার প্রিমিটিভ ডেটা টাইপ দিয়েই কিন্তু একটা কমপ্লেক্স ডেটা টাইপ যেটা অবজেক্ট, সেটা বানাচ্ছি। এই জন্যেই এইগুলো সব হচ্ছে প্রিমিটিভ আর অবজেক্ট হচ্ছে নন প্রিমিটিভ। ওকে, এইবার ভ্যালুর কথা বলতে বলতে আমরা ভ্যালু নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সেই ভ্যালু থেকে ভেরিয়েবল, সেখান থেকে এক্সপ্রেশন, সেখান থেকে অপারেটর, সেখান থেকে প্রিমিটিভ, সেখান থেকে নন প্রিমিটিভ, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেললাম। এটাই বলার যে যখন শুধুমাত্র ভ্যালু নিয়ে আমি কথা বলছি, আমি কিন্তু শুধুমাত্র ভ্যালু নিয়ে কথা বলছি না। ভ্যালুর আশেপাশে তার পরিধিতে আরও যে সমস্ত জিনিস আছে, রিলেটেড জিনিস, একবার মাইন্ড ম্যাপ হিসাবে ভাবুন। এগুলোকে একবার বিন্দু দিয়ে ভাবুন, পয়েন্ট পয়েন্ট দিয়ে ভাবুন, যে একটা পয়েন্ট ভাবুন ভ্যালু, নেক্সট পয়েন্ট ভেরিয়েবল, তার পরের পয়েন্ট এক্সপ্রেশন, তার পরের পয়েন্ট অপারেটর, তার পরের পয়েন্ট ডেটা টাইপ, তার পরের পয়েন্ট প্রিমিটিভ, তার পরের পয়েন্ট নন প্রিমিটিভ। ভাবুন তো একবারে, দেখবেন যে আপনি কতটা পাথ অলরেডি চলে এসেছেন, কতটা পাথ আপনি হেঁটে চলে এসেছেন অলরেডি। ঠিক আছে, এইবারে আমরা জুম ইন করব প্রিমিটিভ আর নন প্রিমিটিভের ওপরে।
তার মানে প্রিমিটিভ ডেটা টাইপের ভ্যালুকে কীভাবে হ্যান্ডেল করা হয় ভার্সেস নন প্রিমিটিভ ডেটা টাইপের ভ্যালুকে কীভাবে হ্যান্ডেল করা হয়, এইটা আমরা এবার শিখব। এই জিনিসটা যদি আমরা একবার মনের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলি পরিষ্কারভাবে, আমরা কিন্তু আমাদের একটা বেসকে ভীষণভাবে স্ট্রং করে নেব, যে আমরা যদি পরবর্তী ক্ষেত্রে রিয়্যাক্টে যাই, ভিউতে যাই, অ্যাঙ্গুলারে যাই, যে কোনো প্রোগ্রামিংয়ে যাই, এই কনসেপ্টটা আমাদের কাজেই লাগবে। তার কারণ ওই সমস্ত প্রোগ্রামিংয়ে বা ওই সমস্ত লাইব্রেরিতে বা ওই সমস্ত ফ্রেমওয়ার্কে আমরা একটা জিনিস, একটা টার্ম খুব বারবার বলবো, ইমিউটেবিলিটি, ইমিউটেবিলিটি, মিউটেবিলিটি। এই যে ইমিউটেবিলিটি, এই যে মিউটেবিলিটি, এই জিনিসগুলো আসছে হচ্ছে এইখান থেকে, ঠিক আছে? ওইগুলো রকেট সায়েন্স নয়, খুবই সামান্য মাপের বোঝার জিনিস। তো সেইটা এবার প্রিমিটিভ নন প্রিমিটিভের উপরে জুম ইন করে শিখে আমরা কনফিডেন্স নেব যে ইমিউটেবিলিটি, মিউটেবিলিটি এই জিনিসটা কী, এবং যখন আমরা রিয়্যাক্টে গিয়ে কোনো স্টেটকে সেট করতে চাইবো, তার ভ্যালুকে সেট করতে চাইবো, সেই স্টেটের টাইপ যদি অবজেক্ট হয়, অ্যারে হয় বা কোনো প্রিমিটিভ ভ্যালু হয়, তার সাথে কীভাবে ডিল করতে হবে মিউটেবল হয়ে, ইমিউটেবল হয়ে, আমরা কিন্তু পুরো কনফিডেন্স নিয়ে করবো। আর এইখানেই, এই জায়গাতেই বেসিক্স প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশন মেক্স লট অফ সেন্স। ফেসবুকে আমাদের যে গ্রুপটা আছে তারপর স্ক্রিপ্ট বলে, সেই গ্রুপে আমি লিখেছিলাম যে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে আপনারা কমেন্ট করেন এবং সেখান থেকে 3খানি কমেন্ট আমি তুলব, এবং 3খানি কমেন্ট তুলে যে 3টি কমেন্ট আমার খুব ভালো লাগবে সেই 3টে কমেন্ট আমি পড়ে জাস্ট একটু শাউট আউট দেবো, এটা কথা ছিল। এই শাউট আউটটা আমরা একটু সেরে নিই এখানে কুইকলি, ঠিক আছে? বাই দ্য ওয়ে, প্রত্যেকটা কমেন্ট, যে কটা কমেন্ট আছে অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে সমস্ত কমেন্টগুলো করার জন্য। কিন্তু 3টে কমেন্ট আমার খুব ভালো লেগেছে, যেগুলোকে আমি বলি। যার মধ্যে এই ভাই জানতে চেয়েছেন যে স্যার, আমি ডিপ্লোমা 3rd সেমিস্টারে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, ইউটিউব থেকে HTML, CSS এগুলো শিখছি। এই সময় কি আমার ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত নাকি ডিপ্লোমা শেষ করার পরে? আপনারা গিয়ে আমার রেসপন্সটা দেখতে পারেন। কিন্তু সংক্ষেপে বলতে পারি যে আপনার ডিপ্লোমা শেষ করা বা ডিপ্লোমা করা বা যেকোনো একাডেমিক পড়ার সাথে প্রোগ্রামিং শেখার কোনো সম্পর্ক নেই। কারণ এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। আপনি আপনার ডিপ্লোমা শেখা, ইঞ্জিনিয়ারিং শেখা বা এডুকেশনাল জিনিসপত্র করার সাথে আপনি IPL দেখছেন, আপনি অন্যান্য খেলা দেখছেন, আপনি বাইরে বেড়াতে যাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, সেরকম আপনি প্রোগ্রামিংও শিখতে পারবেন। এর সাথে কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র আপনাকে প্ল্যানিং করতে হবে, যদি আপনার এক্সামিনেশন থাকে, সেই সময় আপনার এক্সামিনেশনটা যেন ভালো হয়, তার উপরে অন্য কোনো প্রভাব যাতে না পড়ে, সেই জন্য এক্সামিনেশনের হয়তো 2 সপ্তাহ আগে থেকে আপনি প্রোগ্রামিংটাকে একটু কমিয়ে দিলেন, এবং এক্সামিনেশনের সময় হয়তো প্রোগ্রামিংটা 7-8 দিন বা 10 দিন করলেন না, তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনি প্যারালালি বাকি সমস্ত সময়ে এটাকে চালিয়ে যেতে পারেন। ধন্যবাদ ভাই এই ধরনের প্রশ্ন করার জন্য, কারণ এই ধরনের প্রশ্ন শুধু আপনাকে না, অন্য সবাইকে ভীষণভাবে হেল্প করে। নেক্সট একজন ভাই আমাকে বলেছে আপনার সাথে আকাশ ছুঁয়ে দেখতে চায়। ডেফিনিটলি হয়তো আমার সেই প্রসঙ্গ থেকে, যেখানে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা আকাশ ছুঁতে পারি, আমরা সত্যিই ছুঁতে পারি। কারণ হচ্ছে আমাদের যে জিনিসটার অভাব সেটা হচ্ছে আমাদের ডিটারমিনেশনের অভাব। আমরা যদি একটু দৃঢ় হই এবং লেগে থাকি, এবং হুটহাট করে যে ওই লোকটা এইটা করছে, ওই বন্ধুটা ওটা করছে, ও নেক্সট ডে শিখছে, ও এই শিখছে, ওই শিখছে, কিন্তু আমি ফান্ডামেন্টালসই জানি না। আমি চেষ্টা করছি, আমি একদম মাটিতে থেকে আমার কাছে কিছুই নেই। আমি আকাশের তারা দেখছি, কিন্তু আকাশ ছোঁয়ার কোনো পরিকল্পনাই আমার কাছে নেই। এই জিনিসটা না করে যদি আপনি আকাশ ছুঁয়ে দেখতে চান, আপনাকে একটু প্ল্যান করে স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে জিনিসপত্র খুব ভালো করে ডিপলি শিখে, ফান্ডামেন্টালি শিখে তারপরে এগোতে হবে। এর কোনো শর্টকাট নেই। তো ধন্যবাদ ভাই আপনাকেও কমেন্ট করার জন্য। লাস্ট যে কমেন্টটা, আম এই ভাইয়ের কমেন্ট একটা ভীষণ অ্যাপ্রিসিয়েশন পূর্ণ কমেন্ট। ভাই আমার প্রজেক্ট করানোকে ভালোবাসেন, এবং একটা কোর্স যেখানে আমি যুক্ত আছি সেখানে ভাই স্টুডেন্ট হিসেবে আছেন। সো ধন্যবাদ ভাই আপনাকে। এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল এখন, সেখানেও আমরা অনেকগুলো প্রজেক্ট করব। এটা একটা ধারণা দিই আপনাকে, যে আমরা ভবিষ্যতে হয়তো 2-3 টে ভিডিও এরকম থাকবে যেখানে আমরা থিওরি নিয়ে কথা বলছি। যেমন এই ভিডিওটাতে আমরা প্রচণ্ড থিওরি নিয়ে কথা বলছি। থিওরি নিয়ে কথা বলার সাথে কিন্তু আমরা এটাও শেখার চেষ্টা করছি যে ডিপলি এই জিনিসটা কোথায় অ্যাপ্লিকেবল, এবং তারপরে আমরা একটা প্রজেক্টের ইউজ কেস নিয়ে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে একটা প্রজেক্ট করব। সেই প্রজেক্ট হয়তো খুবই ছোট হতে পারে, হয়তো 10 মিনিটের প্রজেক্ট হলো। আবার কোনো ক্ষেত্রে হয়তো প্রজেক্টটা অনেক বড় হতে পারে। তার এন্ড রেজাল্টটা হয়তো আমরা কোথাও ডিপ্লয় করতে পারি। কিন্তু শুরুর দিকের প্রজেক্টগুলো হয়তো ছোট থাকবে, যেখানে আমরা লজিকের উপরে বেশি চাপ দেবো, যে লজিক কীভাবে বিল্ড করতে হয়। সেখানে এই ডেটা টাইপস, ডেটা স্ট্রাকচার, ভ্যালু, এই সমস্ত জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখে। তো ভাই এগেন ধন্যবাদ আপনাকে, যে আপনি কমেন্টটা করেছেন আপনার টাইম নিয়ে, অসংখ্য ধন্যবাদ। এবং বাকি সবাইকেও ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, এবং যারা আমার আগের ভিডিওটাকে লাইক করেছেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। তার কারণ হচ্ছে আমরা এইভাবে শিখতে চাই এবং এইভাবে এগোতে চাই। তো ফিরে যাই আবার প্রিমিটিভ আর নন প্রিমিটিভ এর মধ্যে ডিফারেন্স নিয়ে, এবং তারা কীভাবে কাজ করে এটা জানার জন্য। আমরা এখনো পর্যন্ত যা কিছু শিখেছি সেখান থেকে আমরা শিওরলি বলতে পারি যে এখানে দুটো ভ্যালু আছে, একটা 10, একটা 20,
এবং দুটো ভেরিয়েবল আছে, একটার নাম কাউন্ট আর একটার নাম আইটেম। কাউন্ট যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে 10 ভ্যালুটাকে অ্যাসাইন করা হয়েছে, আইটেম যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে 20 ভ্যালুটাকে অ্যাসাইন করা হয়েছে। রাইট? প্রোগ্রামিংয়ে খুব সিম্পল ব্যাপার। তো এইভাবে যখন আমরা নাম্বার নিয়ে কথা বলছি, এটা একটা প্রিমিটিভ ভ্যালু। তার কারণ আমরা এখানে শিখেছি যে প্রিমিটিভ কোনগুলো, স্ট্রিং থেকে শুরু করে এই পর্যন্ত অবজেক্ট বাদ দিয়ে সব কিছু। তো যখন আমরা প্রিমিটিভ নিয়ে ডিল করি, তখন প্রিমিটিভে যখন কিছু অ্যাসাইন হয়, সেই অ্যাসাইনমেন্টটা সবসময় হয় ভ্যালু দিয়ে, পাস বাই ভ্যালু দিয়ে। একটা নতুন টার্ম, পাস বাই ভ্যালু, মনে রাখতে হবে এটাকে, ঠিক আছে? পাস বাই ভ্যালু মানে যখনই আমরা কোনো জিনিস একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি, এই যে কাউন্ট 10, এটাকে যদি প্রোগ্রামিংয়ের ভাষায় লিখি, তাহলে আমি লিখব কাউন্ট ইকুয়ালস টু 10, এইভাবে, তাই তো? তার মানে 10কে আমি কাউন্টে অ্যাসাইন করছি। যখন আমরা এইভাবে কোনো প্রিমিটিভকে অ্যাসাইন করি, তখন অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেই অ্যাকচুয়াল ভ্যালুটাই কিন্তু ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যায়। তার মানে আমি যদি এখন কাউন্টকে কোনো জায়গাতে ডাকি আমার প্রোগ্রামিংয়ে, হে কাউন্ট, তুমি আছো, তোমার ভ্যালু কি? কাউন্ট কিন্তু সবসময় বলবে আমার ভ্যালু 10, ঠিক আছে? ঠিক সেই রকম যদি আমরা আইটেম নিয়ে ভাবি, তাহলে আমরা কি বলবো? আইটেম ইকুয়ালস টু 20। তার মানে আমরা যদি এবার যে কোনো জায়গাতে আইটেমকে ডাকি, আইটেম তোমার ভ্যালু কি? আইটেম কি বলবে? আমার ভ্যালু 20। তার মানে অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে অ্যাসাইন হয় প্রিমিটিভের ক্ষেত্রে। আচ্ছা, যদি আমরা এরকম করি কাউন্ট ইকুয়ালস টু আইটেম, তাহলে এবার কাউন্টের ভ্যালু কি হবে? কাউন্টের ভ্যালু হয়ে যাবে 20। তার কারণ আইটেমকে যখনই আমরা ডাকছি তখন আইটেম কি বলছে? আইটেমের ভ্যালু কত? 20। তার মানে এখানে আইটেমের জায়গাতে এসে কি বসে যাবে? 20 বসে যাবে। কাউন্টের ভ্যালু এই জায়গাতে হয়ে গেল 20। এইবারে আমি যদি এসে এর ঠিক পরে আমি করে দিই আইটেম ইকুয়ালস টু 30, এবার আইটেমের ভ্যালু কি হবে? আইটেমের ভ্যালু হবে 30, কারণ আইটেমে একটা নতুন ভ্যালু অ্যাড হয়েছে। আচ্ছা, এই টাইমে কাউন্টের ভ্যালু কি হবে? কাউন্টের ভ্যালু তো ইকুয়ালস টু আইটেম করা হয়েছে। কাউন্টের ভ্যালু কি 30 হয়ে যাবে চেঞ্জ হয়ে, না কাউন্টের ভ্যালু 20 থাকবে? কি মনে হয় আপনাদের? এক্ষেত্রে কাউন্টের ভ্যালু কিন্তু 20 থাকবে। তার কারণ হচ্ছে কাউন্টে আমরা যে জিনিসটাকে অ্যাসাইন করেছিলাম সেটা আইটেমের তখনকার অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে? এইবার যদি আইটেমের ভ্যালু পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয়, তার ইম্প্যাক্টটা শুধুমাত্র আইটেমের উপরেই থাকবে। তার ইম্প্যাক্টটা তার আগে যে সমস্ত অ্যাসাইনমেন্ট হয়েছে তার কোনো কিছুর উপরে হবে না। প্রিমিটিভের ক্ষেত্রে এটা আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু রুল, ঠিক আছে? প্রিমিটিভের ক্ষেত্রে যখনই আপনারা ডেটা হ্যান্ডেল করবেন, এটাই রুল, যে ভ্যালুটাকে আপনারা অ্যাসাইন করছেন সেই ভ্যালুটা সম্পূর্ণভাবে ওই যে ভেরিয়েবলে অ্যাসাইন হচ্ছে, ওর বাইরে আর কিছু নেই। এরপরে যদি ওই ভেরিয়েবলটাতে নতুন কোনো ভ্যালু অ্যাসাইন হয় এবং যে ভেরিয়েবলটাতে নতুন ভ্যালু অ্যাসাইন হচ্ছে সেই ভেরিয়েবলটা যদি তার আগে কোনো জায়গাতে ইউজ হয়ে থাকে, তাহলে কিছু যায় আসে না। যেমন এই ক্ষেত্রে কাউন্টকে আমরা 10 দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম, আইটেমকে 20 দিয়ে করেছিলাম। কাউন্ট ইকুয়ালস যখন আইটেম করেছি তখন আমরা আইটেমকে ডাকছি, ডাক দিয়ে নিয়ে আসছি যে আইটেম তোর ভ্যালুকে নিয়ে আয়। আইটেম বলছে আমার ভ্যালু 20, তো 20কে আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি। তারপরে যদি আমরা আইটেমকে অন্য যে কোনো ভ্যালু দিয়ে 30, ABCD, তারপর যে কোনো ভ্যালু দিয়ে যদি আমরা অ্যাসাইন করি, কাউন্টের কিছু যায় আসবে না, কারণ কাউন্টের ক্ষেত্রে আইটেমের যে অ্যাকচুয়াল ভ্যালু তখন ছিল সেইটাই অ্যাসাইন হয়ে গিয়েছে। এইটা হচ্ছে প্রিমিটিভের কাজ। এইভাবে জেনারেলি জিনিসপত্র কাজ করে, এখানে রকেট সায়েন্স কিচ্ছু নেই। কিন্তু যখন নন প্রিমিটিভের কথা আসে, সেই ক্ষেত্রে জিনিসপত্র একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেইটা এবার আমরা দেখে নিই যে নন প্রিমিটিভের ক্ষেত্রে জিনিসটা কিরকম হয়। এখানে কি করা আছে? এখানে আবার আমরা একটা নন প্রিমিটিভ ভ্যালু নিয়েছি, যেটা একটা অবজেক্ট। অবজেক্ট আমি বলেছিলাম যে কার্লি ব্রেসেস থাকে, কার্লি ব্রেসেসের মধ্যে কি ভ্যালু পেয়ার থাকে। আমি কোনো কি ভ্যালু পেয়ার এখানে লিখিনি, জাস্ট এটা সিম্পলিসিটির জন্য, বোঝানোর জন্য। তো ধরে রাখুন যে একটা কার্লি ব্রেসেস আছে, শুধু এমটি কার্লি ব্রেসেসও কিন্তু একটা অবজেক্ট, এমটি অবজেক্ট, ওকে? তো এই যে একটা কার্লি ব্রেসেস আছে, এটা একটা অবজেক্ট। এবার অবজেক্ট আমরা কি শিখেছি? নন প্রিমিটিভ ডেটা টাইপ। এবার আমরা শিখি নন প্রিমিটিভ ডেটা টাইপ কীভাবে হ্যান্ডেল হয়। এই নন প্রিমিটিভ ডেটা টাইপটা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করা আছে, মানে অ্যাড্রেস। তার মানে যদি কোড লিখি আমরা, কোডটা ধরুন এরকম হবে, ঠিক আছে? অ্যাড্রেস ইকুয়ালস টু একটা এমটি স্ট্রিং, এরকম ধরনের জিনিস। এইবার এই যে জিনিসটা, এটা কিন্তু অনেক অনেক প্রবলেমের মূল কারণ। তার কারণ এই যে অ্যাড্রেস ইকুয়ালস টু এমটি কার্লি ব্রেসেস, আবার কাউন্ট ইকুয়ালস টু 10, আবার আইটেম ইকুয়ালস টু 20, এই জিনিসগুলোকে যদি আপনি একইভাবে দেখেন তাহলে কিন্তু ভুল করবেন। কারণ এইখানে কিন্তু আপনার ডেটা টাইপ এবং ভ্যালু এবং তার অ্যাসাইনমেন্টস, এই জিনিসগুলো একটু কাজে আসবে। এই নন প্রিমিটিভ ডেটা টাইপের ক্ষেত্রে যে ভ্যালু অ্যাসাইনমেন্টটা হচ্ছে, সেই ভ্যালু অ্যাসাইনমেন্টটা কিন্তু অ্যাজ এ পাস বাই ভ্যালু হয় না। পাস বাই ভ্যালু যেটা আমরা দেখলাম, অ্যাকচুয়াল ভ্যালুটাই যে পাস হচ্ছে সেইটা, এক্ষেত্রে পাস বাই রেফারেন্স হয়, ঠিক আছে? নন প্রিমিটিভের ক্ষেত্রে কী হয়? পাস বাই রেফারেন্স। এইবার আমরা তো ভ্যালুর ক্লাসে আছি, আমরা ভ্যালু নিয়ে পড়ছি, আমরা রেফারেন্স নিয়ে কেন কথা বলছি? তার কারণ যদি আপনি ভ্যালু আর রেফারেন্সকে আলাদা করে বুঝতে চান, তাহলে আপনি একটু ভুল করবেন, বুঝতে একটু বেশি টাইম লাগবে। কিন্তু যদি ভ্যালু আর রেফারেন্সকে একসাথে বুঝতে চান, তাহলে দেখবেন যে ভ্যালু আর রেফারেন্সকে আপনি তাড়াতাড়ি বুঝতে পারছেন। ওই জন্য রেফারেন্সকে আমরা এই একই ভিডিওর মধ্যে কথা বলছি। রেফারেন্স জিনিসটা কি? আমরা রেফারেন্স বলতে কি বুঝি? রেফারেন্স মানে কোনো একটা জিনিসকে আমি রেফার করছি,
রেফার করছি মানে কোনো একটা জিনিসকে আমি পয়েন্ট করছি। কাকে পয়েন্ট করছি এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা পয়েন্ট করছি আমাদের কম্পিউটারের মেমোরির একটা লোকেশনকে। যে সমস্ত জিনিসপত্র স্টোর হচ্ছে কম্পিউটারের মেমোরিতে, প্রত্যেকটা জিনিস স্টোর হয় মেমোরির যেকোনো একটা লোকেশনে। ধরুন আমাদের কম্পিউটারের মেমোরিতে এটা একটা লোকেশন। এই যে কম্পিউটার মেমোরির লোকেশন, এই প্রত্যেকটি লোকেশনের একটা মেমোরি অ্যাড্রেস থাকে। ঠিক যেরকম আপনার বাড়ির অ্যাড্রেস আছে, আপনার ইমেল আইডি আছে, যেটা দিয়ে আপনাকে চেনা যায়, আপনার বাড়িকে চেনা যায়, সেরকম এই মেমোরির যে লোকেশন, এইটাকে চেনার জন্য কিন্তু একটা অ্যাড্রেস থাকে। ধরুন একটা অ্যাড্রেস, এরকম একটা গার্বেজ নাম্বার আমি দিচ্ছি, একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে? এইবার যখন আমরা নন প্রিমিটিভ নিয়ে কথা বলবো, নন প্রিমিটিভ ভেরিয়েবলে যখন কোনো ভ্যালু অ্যাসাইন করব, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কিন্তু ডাইরেক্টলি এই ভ্যালুকে পয়েন্ট করে না কখনো। এই যে ভ্যালুটা, নন প্রিমিটিভ ভ্যালুটা, এই যে জিনিসটা কার্লি ব্রেসেসটা, এটা অ্যাকচুয়ালি স্টোর হয় মেমোরির এই লোকেশনে। আর এই যে অ্যাড্রেস জিনিসটা, এই অ্যাড্রেস জিনিসটা পয়েন্ট করে হচ্ছে এই পার্টিকুলার মেমোরি লোকেশনে। এটা কিন্তু একটা সব থেকে বড় ডিফারেন্স পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্সের ক্ষেত্রে। পাস বাই ভ্যালুর ক্ষেত্রে কি হচ্ছিল, যে অ্যাকচুয়াল ভ্যালু, এই যে ভ্যালুটা, এটা 10 ধরুন বা তারপর স্ট্রিং ধরুন, যা কিছু বা ফেসবুক ধরুন, সেটা ডাইরেক্টলি তার ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে আপনি এইটা দেখে কনফিউজ হতে পারেন যে এখানে তো ডাইরেক্টলি অ্যাসাইন হচ্ছে না। যখনই নন প্রিমিটিভ আসবে তখন আপনাকে মনে প্রাণে ধরে নিতে হবে যে এই যে ভেরিয়েবল, এ পয়েন্ট করছে মেমোরির একটা লোকেশনে, সেই লোকেশনে এই ভ্যালুটা আছে। সব থেকে বড় ডিফারেন্স কিন্তু এটা। তার মানে যদি এই লোকেশনে এইটা হেঁটে গিয়ে অন্য কোনো জিনিস চলে আসে, ধরুন এখানে হেঁটে গিয়ে অন্য একটা অবজেক্ট চলে আসলো, তখন কিন্তু অ্যাড্রেসে যে ভ্যালুটা রিট্রিভ করবে সেটা কিন্তু এই এমটি কার্লি ব্রেসেস হবে না, অন্য কিছু হবে। এইটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে? আর এই ডিফারেন্সের জন্য আমাদের অনেক কনফিউশনের সৃষ্টি হয়। সেই জন্য এবার আমরা চলে যাই একটু কোডে। এবার একটু কোড করা শুরু করি। কোডের মাধ্যমে বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখি যে এই পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, এই জিনিসগুলো কিভাবে ডিফার করে এবং এগুলো আপনার প্রোগ্রামিং লাইফে কী ধরনের ইম্প্যাক্ট আনতে চলেছে। আমি গুগল ক্রোমের যে ডেভ টুলস, তার কনসোল, সেটাই ব্যবহার করছি। আর ভিএস কোড ইউজ করছি না, কারণ এখানে প্রোগ্রামিং লিখলে ডাইরেক্টলি আমি এক্সিকিউট করতে পারবো। তো এবার আমাদের প্রথম যে জিনিসটা, সেটা দিয়ে আমরা শুরু করি। যেমন আমরা করেছিলাম কাউন্ট ইকুয়ালস টু 10, গ্রেট, কাউন্টের ভ্যালু 10। তারপরে আইটেম ইকুয়ালস টু 20, আইটেমের ভ্যালু 20। এবারে কাউন্ট ইকুয়ালস টু আইটেম, এবারে কাউন্টের ভ্যালু হয়ে যাবে আমাদের সেম 20। তার কারণ হচ্ছে আইটেমের যে ভ্যালু, আইটেমকে ডাক দিয়ে নিয়ে এসেছিলাম, আইটেমের যে ভ্যালু 20 সেটা কাউন্টে অ্যাসাইন হয়ে গেল অ্যাজ এ ভ্যালু, কাউন্টের ভ্যালু হয়ে গেল 20। কোনো রকেট সায়েন্স নেই। এইবারে যদি আমরা চেঞ্জ করি আইটেমকে কোনোভাবে, যেমন আইটেম ইকুয়ালস টু যদি আমরা 30 করে দিই, তাহলে আইটেম 30 হবে, কারণ আইটেমে আবার নতুন ভ্যালু অ্যাড হয়েছে, কিন্তু কাউন্টের ভ্যালুটা কিন্তু সেই 20 থেকে যাবে। এইটা আমরা শিখেছি পাস বাই ভ্যালু হিসাবে। এবার পাস বাই রেফারেন্স হিসেবে আমরা কিছু শিখি। যেমন এবার আমরা ইউজার বলে একটা ভেরিয়েবল নিই এবং তাতে অ্যাসাইন করি একটা অবজেক্ট। অবজেক্ট কি ভ্যালু পেয়ার, এটা শিখেছি। তার মধ্যে একটা কি থাকে, একটা কি দিই নাম, আর তার একটা ভ্যালু দিই, ধরুন দিলাম অ্যালেক্স, এরকম টাইপের। ওকে, তাহলে ইউজার একটা ভেরিয়েবল, যাতে আমরা একটা নন প্রিমিটিভ ডেটা টাইপের ভ্যালু, যেটা একটা অবজেক্ট, সেটাকে আমরা অ্যাসাইন করেছি। তাহলে ইউজারের এখন ভ্যালু হচ্ছে এইটা। ওকে, এইবারে আমরা আরেকটা ভেরিয়েবল নিই, যেটার নাম দিই এমপ্লয়ি বা ইএমপি, সেটাতে অ্যাসাইন করি আরও একটা অবজেক্ট নেম, এবং সেখানে নেম দিই স্যাম। তাহলে ইউজার আর এমপ্লয়ি বা ইএমপি দুখানা ভেরিয়েবল আছে আমার কাছে। দুটো ভেরিয়েবলেই আমি নন প্রিমিটিভ টাইপকে অ্যাসাইন করেছি। বেশ, এবার যদি আমরা ইউজার ইকুয়ালস টু ইএমপি করি, যেখানে সমস্ত সর্বনাশের কারণ, এইখানে ইউজারের ভ্যালুটা এবার কি হয়ে গেল, হয়ে গেল স্যাম। অফকোর্স এইটাও কিন্তু সেই কাউন্ট ইকুয়ালস টু আইটেমের মতনই, যেখানে আমরা আইটেমকে অ্যাসাইন করার পরে কাউন্টের ভ্যালু 20 হয়ে গিয়েছিল। এবারও এখানে ইউজার ইকুয়ালস টু ইএমপি করার পরে ইএমপির যে ভ্যালু ছিল সেটা হচ্ছে নেম স্যাম। এবার ইউজারের ভ্যালুটা নেম স্যাম হয়ে গিয়েছে, প্রথমে ছিল নেম অ্যালেক্স, এই চেঞ্জটা হয়ে গেছে। কিন্তু এইখানে যেটা হচ্ছে সেটা পাস বাই রেফারেন্স হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে এবার লক্ষ্য করে দেখুন। আমি যদি ইউজার ডট নেম করি, কারণ আমার কাছে যদি একটা অবজেক্ট থাকে, আমি ডট নোটেশন দিয়ে তার প্রপার্টির নামটা লিখলে তার ভ্যালুটাকে তুলে নিয়ে আসতে পারি। তাহলে ইউজার ডট নেম যদি করি, তাহলে ইউজার নেমের প্রপার্টির ভ্যালু কি আছে, স্যাম। আমি স্যামকে তুলে নিয়ে আসি, তাহলে ইউজার ডট নেম হয়ে গেল স্যাম। ঠিক আছে, এইবার ইউজার ডট নেমকে আমি চেঞ্জ করে দিই তাপস। তাহলে এবার ইউজার অবজেক্ট কি হবে, যদি আমি ইউজারকে প্রিন্ট করি, এখানে ইউজার অফকোর্স হবে, নেম হয়ে যাবে তাপস, কারণ ইউজারের নেমটাকে আমি তাপস বলে চেঞ্জ করেছি। ইউজারের নেমকে আমি তাপস বলে চেঞ্জ করেছি। এমপ্লয়ি আমার কি ছিল, এমপ্লয়ি ছিল আমার স্যাম। এবার যদি আমি শুধু এমপ্লয়িকে এখানে প্রিন্ট করি, এমপ্লয়িকে তো আমি কোনো জায়গাতে চেঞ্জ করিনি, কিন্তু এখানে দেখুন, এখান থেকে এই পর্যন্ত কোনো জায়গাতে এমপ্লয়িকে চেঞ্জ করিনি। কিন্তু এইবার যদি আমি এমপ্লয়িকে প্রিন্ট করি, এই হলো প্রবলেম,
যে এখানেও কিন্তু নেম তাপস দেখাচ্ছে। পাস বাই রেফারেন্সের জন্য এটা হচ্ছে। আমরা এবার এটাকে একটু বুঝে নিই যেটা কিভাবে হচ্ছে। চলে যাই আবার আমাদের গ্রাফিক্যাল টুলে। তো যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমার ইউজার ভেরিয়েবল, যেটাতে অ্যাসাইন আছে একটা নন প্রিমিটিভ নেম অ্যালেক্স, আর হচ্ছে এমপ্লয় ভেরিয়েবল, যেটাতে অ্যাসাইন আছে আরেকটা নন প্রিমিটিভ ভ্যালু নেম স্যাম। এবারে আমরা বলেছি যে নন প্রিমিটিভের ক্ষেত্রে ভ্যালু ডাইরেক্টলি অ্যাসাইন হয় না। এই যে দেখিয়েছিলাম, ভ্যালু ডাইরেক্টলি অ্যাসাইন হয় না। কি হয়? ভ্যালু একটা মেমরি লোকেশনে থাকে, সেই মেমরি লোকেশনে যে অ্যাড্রেসটা সেইটা অ্যাসাইন হয় ইনডাইরেক্টলি, মানে ভিতরে। যখন আমরা কল করি তখন প্রোগ্রাম এই মেমরি লোকেশনে গিয়ে এই মেমরি লোকেশনে যেটা জমা আছে সেটাকে তুলে নিয়ে এসে আমাদের দিয়ে দেয়। এটা হচ্ছে নন প্রিমিটিভের ক্ষেত্রে। সেম লজিক নিয়ে যদি যাই আমরা, তাহলে আমরা কি বুঝবো? যে এই যে ইউজারের মধ্যে যে নেম অ্যালেক্স নন প্রিমিটিভ আছে, এটা কিন্তু ডাইরেক্টলি এখানে অ্যাসাইন নেই। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এই ইউজারের মধ্যে এর একটা মেমরি লোকেশন আছে, ধরুন এই জায়গাতে। আবার ইএমপির ক্ষেত্রেও এর একটা মেমরি লোকেশন আছে, ধরুন এই জায়গাতে। এই মেমরি লোকেশনে একটা মেমরি অ্যাড্রেস আছে, নাম দিই আমরা X0937, যে কোনো একটা মেমরি অ্যাড্রেসের নাম 67M09। ওকে, এইবারে এইভাবে ইমাজিন করতে হবে যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু ইউজার ভেরিয়েবলে ডাইরেক্টলি অ্যাসাইন নেই, রাদার এই ভ্যালুটা আছে এইখানে, এই পার্টিকুলার মেমরি অ্যাড্রেসে। এটাকে একটু বড় করে দিই। আর সিমিলারলি ইএমপির ক্ষেত্রেও এর যে ভ্যালুটা, এটা স্টোর আছে এই মেমরি লোকেশনে। এই ইউজার যে ভেরিয়েবল আর এই ইএমপি যে ভেরিয়েবল, এই ইউজার ভেরিয়েবল পয়েন্ট করছে এই মেমরি লোকেশনকে। ওকে, এটাকে উপরে লিখে দিই, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। আর ইএমপি পয়েন্ট করছে এই মেমরি লোকেশন। এবারে যখনই আমি আমার প্রোগ্রামে ইউজার ডট নেম বলি, তখন প্রোগ্রাম কি করে? প্রোগ্রাম দেখবে যে ইউজারে একটা রেফারেন্স টাইপের ভ্যালু অ্যাসাইন ছিল, সেই রেফারেন্স টাইপের ভ্যালুটা এই পার্টিকুলার মেমরি লোকেশনে আছে। প্রোগ্রাম এই মেমরি লোকেশনে যাবে, এখান থেকে গিয়ে এই অবজেক্টটাকে তুলবে, সেখানে যে নেমটা সেই নেমটাকে এখানে রিটার্ন দেবে। এইবার হচ্ছে মজা, যখন আমি ইউজার ইকুয়ালস টু এমপ্লয় করবো, মানে ইউজার ইকুয়ালস টু ইএমপি করবো, তখন কিন্তু কখনোই আমি এই ভ্যালুটাকে, ইএমপির ভ্যালুকে ইউজারের ভ্যালুতে অ্যাসাইন করব না। এটা কিন্তু প্রোগ্রামেটিক্যালি কখনোই হয় না নন প্রিমিটিভের ক্ষেত্রে। প্রিমিটিভের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কাউন্ট ইকুয়ালস টু আইটেম করেছিলাম, 10-20 অ্যাসাইন হয়ে গিয়েছিল, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু হয় না। এক্ষেত্রে কি অ্যাসাইন হয়? এক্ষেত্রে অ্যাসাইন হবে হচ্ছে মেমরি অ্যাড্রেসের লোকেশনটা। তার মানে আগে ইউজার পয়েন্ট করছিল X0987-এ, ইএমপি পয়েন্ট করছিল 67M09-এ। যখন আমি ইউজার ইকুয়ালস টু ইএমপি করলাম, ইএমপির মেমরি অ্যাড্রেস কোনটা? 67M09। তার মানে ইউজারের মেমরি অ্যাড্রেস এখন হয়ে গেল 67M09, ঠিক আছে? এমপ্লয়ের এই মেমরি অ্যাড্রেসে যে ভ্যালুটা ছিল, ওই ভ্যালুটা কিন্তু অ্যাসাইন হলো না। অ্যাসাইন কি হলো? অ্যাসাইন হলো ইউজারের যে মেমরি অ্যাড্রেস অ্যাসাইন ছিল আগে X0987, সেটা হেঁটে গিয়ে হয়ে গেল নতুন মেমরি অ্যাড্রেস, যেটা ইএমপির মেমরি অ্যাড্রেস ছিল। এবার এই মেমরি অ্যাড্রেসে কি অ্যাসাইন আছে? এই মেমরি অ্যাড্রেসে আছে এই পার্টিকুলার ভ্যালুটা। তাহলে আমি যদি এবার ইউজার ডট নেম করি, তাহলে প্রোগ্রাম কি করবে? প্রোগ্রাম ইউজারের নতুন যে মেমরি অ্যাড্রেস, সেখানে যাবে 67M09-এ, কারণ এইটা আমি অ্যাসাইন করেছি। সেইখানে গিয়ে কি পাবে? সেটা হচ্ছে এইটা। সেইখানে গিয়ে পাবে হচ্ছে নেম স্যাম, সেই জন্য ইউজার ডট নেম স্যাম এসছিল ইউজার ইকুয়ালস টু ইএমপি করার পরে। এইবার যদি আমি ইউজার ডট নেম স্যাম থেকে তাপস করে দিই, তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে? চেঞ্জটা এই মেমরি লোকেশনে হচ্ছে, এই মেমরি লোকেশনে কিন্তু হচ্ছে না। তাহলে নেমটা যদি আমি চেঞ্জ করে এখানে যদি তাপস করে দিই, তাহলে এবার যদি আমি ইউজার ডট নেম করি, তাহলে কি হবে? ইউজারের মেমরি অ্যাড্রেস কি? নতুন মেমরি অ্যাড্রেস 67M09, ওখানে কি স্টোর আছে? নেম স্টোর আছে, নেম হয়ে গেল তাপস, তাহলে ইউজার ডট নেম তাপস হবে। কিন্তু ইএমপি ডট নেম যদি করি, ইএমপির মেমরি লোকেশন তো আমরা চেঞ্জ করিনি, ইএমপির মেমরি লোকেশন 67M09-ই ছিল, তাহলে ইএমপি ডট নেম আবার তাপস রিটার্ন করবে, কারণ আমরা নন প্রিমিটিভ নিয়ে ডিল করছি। নন প্রিমিটিভ প্রথমে রেফারেন্সে যাবে, ওই মেমরি অ্যাড্রেসে কি ভ্যালু আছে সেই ভ্যালুটাকে তুলে নিয়ে আসবে, ঠিক আছে? বোঝা গেল ডিফারেন্সটা? এটা একটা বিরাট বড় ডিফারেন্স, আর এই ডিফারেন্সটার উপরে ডিপেন্ড করে আমাদের অনেক কিছু মিউটেবিলিটি, ইমিউটেবিলিটি, এই জিনিসগুলো ভবিষ্যতে আমরা শিখবো, এগুলো নিয়ে কাজ করবো। আরেকবার আমি রিক্যাপ দিয়ে দিই। ভ্যালুর ক্ষেত্রে ইট ইজ পাস বাই ভ্যালু, যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি সেটাই অ্যাকচুয়াল ভ্যালু অ্যাসাইন হবে। রেফারেন্সের ক্ষেত্রে ইট ইজ পাস বাই রেফারেন্স, তার মানে যে ভ্যালুটা সেটা একটা মেমরি লোকেশনে গিয়ে স্টোর হবে, তার একটা অ্যাড্রেস থাকবে। যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা শুধুমাত্র সেই অ্যাড্রেসটাকে ইন্টারনালি জানবে, ভ্যালুটাকে ডাইরেক্টলি জানবে না। এবার যখন আমি ভ্যালুটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করবো প্রোগ্রামিং দিয়ে, তখন সে কী করবে? সেই অ্যাড্রেসে যাবে, কারণ সেই অ্যাড্রেসটা জানে, সেই অ্যাড্রেসে গিয়ে তারপর সে ভ্যালুটাকে তুলে নিয়ে আসতে পারে। এইবার যদি কোনোভাবে সেই অ্যাড্রেসে কিছু চেঞ্জ হয়ে যায়, কেউ কিছু চেঞ্জ করে দেয়, যারা যারা ওই অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে তারা সবাই ইম্প্যাক্টেড, তারা সবাই এফেক্টেড হবে। যেমন আমরা এক্ষেত্রে যখন ইউজার ইকুয়ালস টু ইএমপি এরকম করেছিলাম, তখন ইএমপির যে মেমরি অ্যাড্রেসটা,
তখন এই মেমোরি অ্যাড্রেসে ইউজার রেফার করছিল। তার যে পুরনো মেমোরি অ্যাড্রেসটা ছিল সেটা সরে গিয়ে যে ইএমপির মেমোরি অ্যাড্রেস ছিল সেটাতে সে পয়েন্ট করা শুরু করেছিল। এই জন্য ইউজার ডট নেম করলে তখন সে কিন্তু এই তাপসকে দেখাচ্ছিল। কিন্তু ইউএমপি তার পুরনো মেমোরি অ্যাড্রেসকেই রেফার করছিল। সেখানে যখন নেম স্যাম থেকে চেঞ্জ হয়ে তাপস হয়ে গেছে, তখন কিন্তু সে ইএমপি ডট নেম করলে তখনই তাপস আসছিল। আশা করি এই জিনিসটা আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এইখানেই আজকে আমাদের যেটুকু শেখানো দরকার ছিল সেইটুকু কিন্তু শেখানো হয়ে গেল। আমরা ভবিষ্যতে শিখবো যখন ঠিক এই জিনিসটাই যখন আমরা রিয়্যাক্টে যাই বা অন্য কোনো প্রোগ্রামিংয়ে যাই, যখন আমরা স্টেট নিয়ে কাজ করি, স্টেটের ভ্যালুকে চেঞ্জ করা নিয়ে কাজ করি, প্রিমিটিভের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একদম পরিষ্কারভাবে কাজ করে। কারণ আপনার যদি প্রিমিটিভ থাকে সেক্ষেত্রে স্টেট ভ্যালু দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু যদি নন প্রিমিটিভ থাকে সেক্ষেত্রে মনে আছে যে আপনাদের নতুন নতুন রেফারেন্স ক্রিয়েট করতে হয়। আপনার স্প্রেড অপারেটর দিয়ে অবজেক্টকে স্প্রেড করেন, অ্যারেকে স্প্রেড করেন। কেন করেন? কারণ আপনারা নতুন একটা রেফারেন্স ক্রিয়েট করে আপনাদের যে স্টেটের ভেরিয়েবল তাকে চেঞ্জ করেন, যাতে আপনার রিয়্যাক্ট বুঝতে পারে যে নতুন কিছু চেঞ্জ হয়েছে। না হলে রেফারেন্স অনুযায়ী ও কিন্তু ওর পুরনো মেমোরি অ্যাড্রেসকেই পয়েন্ট করে থাকবে। নতুন মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করলেই তবে এই রিয়্যাক্ট বুঝতে পারবে যে নতুন কোনো অবজেক্ট এখানে সেট হচ্ছে, মানে নতুন কোনো জিনিস আমার জন্য চেঞ্জ হয়েছে, আমার স্টেট চেঞ্জ হচ্ছে। তাহলে আমাকে আমার এবার রেন্ডারিং প্রসেসকে আবার নিয়ে যেতে হবে, ঘোরাতে হবে, আমাকে নতুনভাবে আমার ডম স্ট্রাকচারকে বা ভার্চুয়াল ডমকে আমাকে আপডেট করতে হবে। তো রিয়্যাক্টের এই যে কাজটা, এর বেসিক কাজটাও কিন্তু এই ফান্ডামেন্টালসের উপর দাঁড়িয়ে আছে। তো এই ফান্ডামেন্টালসটা আপনাদের খুব ভালো করে শিখতে হবে। আমাকে জানাবেন আজকের সেশন কেমন লাগলো। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের। এবং একটা অনুরোধ থাকবে, যদি আপনাদের রিয়েলি এইটা ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে, তো প্লিজ আপনাদের যে সোশ্যাল মিডিয়া যেখানে আপনারা আছেন সেখানে প্লিজ এটাকে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে এটা আরও ডেভেলপারদের কাছে পৌঁছায় এবং যাতে ওরা ভালোভাবে আরও শিখতে পারে আপনাদের মতোই। আর যে কমেন্টগুলো আপনারা করবেন আমি ডেফিনেটলি এই কমেন্টগুলোতে যাব এবং সেখানে রেসপন্ড করব। এই ধরনের যে কন্টেন্ট, যে এই যে ভ্যালু, পাস বাই ভ্যালু, পাস বাই ডিফারেন্স, এরকম একটা কন্টেন্ট বেশ কয়েক মাস আগে আমি আমার ইংরাজি চ্যানেলে দিয়েছিলাম এবং সেখানেও এই কন্টেন্টটাকে অনেকেই দেখেছিল, অনেকেই ভালো লেগেছিল। এইবার আমি চাইছি যে আপনি এইটা দেখার পরে একবার ওই কন্টেন্টটাকে দেখুন। আমি মনে করি যে কোনো একটা কন্টেন্ট যেটা ইংরাজিতে তৈরি করা হয়েছে সেটা দেখা এবং সেটা বোঝার ক্ষেত্রে আপনাদের কোনো রকম বাধা থাকা উচিত না। আমি এখানে যেটা বুঝিয়েছি সেটার মূল কনসেপ্টটা ওখানেও ইউজ হয়েছে। একবার ওই ভিডিওটাকে গিয়ে আরেকবার দেখুন। যদি আপনি ওই ভিডিওটা আগে ইগনোর করে থাকেন যেটা ইংরেজিতে আছে, না দেখে বাংলায় হলে ভালো হতো। এইবার দেখুন যে আপনার মধ্যে এই যে বোঝার যে জিনিসটা, ওই জিনিসটা অলরেডি অ্যাডাপ্টেড হয়ে গেছে কিনা, আপনি অলরেডি বুঝতে পারছেন কিনা। এইটা করার পরে আপনার একটা সিম্পল টাস্ক হচ্ছে এই পার্টিকুলার ভিডিওর কমেন্টে এসে আপনি ৩ খানি পয়েন্ট লিখবেন। এই পুরো ভিডিও থেকে আপনি মূল যে ৩ টে বিষয় বুঝতে পেরেছেন, সেই ৩ টে বিষয় আপনি নিচে লিখবেন এবং আমি সেটাতে গিয়ে দেখব। সেটাতে গিয়ে যদি দেখি যে তার মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে, আমি সেটাকে রিপ্লাই করে কারেক্ট করার চেষ্টা করব। আর যদি ঠিক থাকে আমি ডেফিনিটলি সেটাকে লাইক দেবো এবং বলব যে আপনি একদম সঠিক বুঝেছেন। তো চলুন, এই টাস্কটা আপনার জন্য। আমি এত কিছু বুঝালাম, আপনি এটুকু করতেই পারেন। ৩ খানা পয়েন্ট মিনিমাম, আপনি ৫টা পয়েন্টও লিখতে পারেন, ৭টাও লিখতে পারেন। কিন্তু ৩ টে মিনিমাম পয়েন্ট আপনাকে লিখতে হবে, যেটা এক্সপ্লেন করবে যে পুরো জিনিস থেকে, পুরো ভিডিও থেকে আপনি কি বুঝেছেন। আমি আবার আসবো আরেকটি ফান্ডামেন্টালস ভিডিও নিয়ে নেক্সট। সেখানে আমরা আলোচনা করব আরও একটা ফান্ডামেন্টালস জিনিস এবং তারপরে আমরা আমাদের প্রথম প্রজেক্ট ভিডিও করব নেক্সট ভিডিওর পরের ভিডিওতে। অলরাইট, ভালো থাকবেন, সাথে থাকবেন, শিখতে থাকবেন।